দিলীপ বাবু, কথাবার্তা একটু সাবধানে বলুন। আপনি এখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, কথাটা মনে রাখবেন। মুসলমানরা যদি হরিদাস পাল হয়, আপনিও কোনো ঝাটের বাল না। ক্ষমতা মাত্র 5 বছর। শুনেছি 60 বছরে নাকি বুদ্ধি হয়ে যায়। আপনার তো 60 বছর পার হয়ে গেছে, এখনো বুদ্ধি হয়নি মনে হচ্ছে। উনি কোন হরিদাস পাল যে তিনি এই কথাটা বললেন? রাজ্যের মন্ত্রী হলে পরে তিনি কি নিজেকে ভাবতে শুরু করেছেন তিনি সংবিধানের ঊর্ধ্বে? এই কথা বলার পর যদি এখানে একটা সুস্থ চিন্তার মুখ্যমন্ত্রী থাকতো, ওকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিত। উনি যে কথা বলেছেন সেই কথা দেশ বিরোধিতার সামিল। 126 কোটি ভারতবর্ষের বুকে প্রায় 22 থেকে 23 কোটি মানুষ একটা ধর্ম সম্প্রদায়ের আছেন, আরো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে আছেন। তা উনি কি বলতে চান? এটা শুধু গোমাতার গোসন্তানদের দেশ নাকি? গোসন্তানরা তাদের মতো কথা বলতে পারেন, কিন্তু ভারতবর্ষের সংবিধান সম্মত কথা হলো না। আজকের দিলীপ ঘোষ বলছে যে এই ভারতবর্ষে আমরা হিন্দুরা সনাতনীরা যেখানে সেখানে যখন তখন যা কিছু করতে পারি, মুসলমানরা করতে পারে না। মুসলমানরা রাস্তায় নামাজ পড়তে পারবে না, আমরা রাস্তায় পূজা পাঠ করব, আসন করব, যোগাসন করব, সব করব। মুসলমানদের যদি এত শখ হয় তো চলে যাও পাকিস্তান, নয় বাংলাদেশ। এই কথা দিলীপ ঘোষ বলছে। আর আমি দিলীপ ঘোষের বলছি, এটা আপনার বাপ কেলকে রাস্তা নয়, বাবার জমিদারি নয়। আপনার যদি বা যোগাসন করতে হয় তা আপনি নেপালে চলে যান। এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার আছে, জেনে রাখবেন। আইন সবার জন্য সমান। কয়েকদিন আগে শুনছিলাম আমাদের দিলীপবাবু বলেছে যে যারা মুসলিম হবে তারা এই দেশে থাকতে পারবে না, নামাজ পড়তে পারবে না, বাংলাদেশে চলে যেতে হবে না, পাকিস্তানে চলে যেতে হবে। আমার একটাই প্রশ্ন আমাদের দিলীপবাবুকে, না মানে এই দেশটা কি আমার দিলীপবাবুর বাবার? আমি তো সেটাই বুঝতে পারি না যে এই দেশে নামাজ পড়া যাবে না, এই দেশে নামাজ পড়তে হলে মানে পাকিস্তানে না বাংলাদেশে চলে যেতে হবে। আর এদিকে রেড রোডে কি হচ্ছে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আর আমার কিছু বলার নেই এই সম্বন্ধে, বললে আবার অন্ধভক্তরা এসে আবার পর কমেন্ট ভরিয়ে দেবে। আমার একটাই প্রশ্ন, যে এরকম শিক্ষিত মানুষ, আমি সত্যি দিলীপবাবুকে শিক্ষিত ভাবতাম, যিনি খুব হয়তো ভালো মানুষ। যাই হোক, আর কি বলতাম, আমি শিক্ষিত মানুষের মুখ থেকে এটা শুনে না আমি অবাক হয়ে গেছি। আমি ওনার ভীষণ একটা ফ্যান ছিলাম। কি বলবো, বুড়ো বয়সে বিয়ে করলে যা হয় আর কি। তো কিছু বলার নেই। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো। কারণ আমরা হিন্দু মুসলিম, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের দেশ। আমরা হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু এই দেশটা যুদ্ধ করে আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষ। আর আজকে কিছু কিছু পার্টির লোক এসে দেখছো কেমন মানে উস্কানিমূলক কথাবার্তা বলে শুধু মানুষের মধ্যে মানুষের ঝগড়া লাগিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী আসছে কলকাতার রেড রোডে যোগা করতে, সেই জন্য কলকাতার রেড রোড 7 দিনের জন্য বন্ধ। এখন কারো কোনো অসুবিধা হবে না। অসুবিধা তো তখনই হবে যখন আমার মুসলিম ভাইরা নামাজ পড়বে সেই কলকাতার রেড রোডে, জায়গা সংকীর্ণ বলে। তো এখন কার কার অসুবিধা হবে আর কার কার হবে না কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, দেখি 7 দিনে কার কার সুবিধে আর কার কার অসুবিধে। কারণ আসছে প্রধানমন্ত্রী যোগা করতে। প্রধানমন্ত্রী তো মানে ভগবানের মতো না ওদের, তো মেবি এখন আর কোনো অসুবিধা হবে না। দিলীপ ঘোষের একটি ভিডিওতে তার বক্তব্য দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি সেখানে বলছেন যে নেতা মন্ত্রী আসলে আমরা রাস্তা বন্ধ করবই। নেতারা আসবে রাস্তা বন্ধ হবে না? বা আবার নেতা মন্ত্রী বলে কথা, তাদের জন্য আমরা রাস্তা বন্ধ করবই। আমরা এখন সরকারে এসেছি, আমরা আমাদের মতো করে রাস্তাঘাট বন্ধ করে দেবো। দিলীপ ঘোষকে আমি একটি কথা বলতে চাই, এই 29শে জুন যেদিন আপনারা এত বড় করে একটা যোগার অনুষ্ঠান রেখেছেন কলকাতার বুকে, রেড রোডের মতো একটা এত সাংঘাতিক ইম্পর্টেন্ট রোডকে 7 দিনের জন্য বন্ধ করে দিয়ে জনসাধারণের জন্য, ওই দিন 29শে জুন কিন্তু নিটের এক্সাম আছে। ওটা কি আপনি ভুলে গেছেন? একই তো আপনাদের গাফিলতির জন্য, আপনাদের চরম ব্যর্থতার জন্য এই লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তারা যে কি সাংঘাতিক একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সেই ছেলে মেয়েগুলো আর তাদের মা বাবারাই জানে। তো তারা সেন্টারে পৌঁছবে কি করে সময় মতো? তো সেটা কি আপনাদের মাথায় থাকবে না? এত হাজার হাজার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তো ডাক্তারি পরীক্ষায় বসে নাকি না? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তো হাজার হাজার ছেলে মেয়ে তো সেদিন আবার এক্সামে যাবে সেন্টারে পরীক্ষা দিতে।
তো তারা সময় মতো সেন্টারে পৌঁছতে পারবে কিনা, এই যানজট যে মানে সারা কলকাতা সেদিনকে দেখা যাবে, তো সেগুলো কি আপনারা ভুলে যাবেন? তাতে সেগুলো কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আপনাদের মানে নেতা মন্ত্রীদের জন্য রাস্তা বন্ধ করতে হবে, সেটাই আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ছেলে মেয়েরা মানে চুলোই যাক, সেগুলো আপনাদের দেখার কোনো দরকার নেই। এটা কি হতে পারে নাকি? নিটের মতো একটা এত ইম্পর্টেন্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষা নিয়ে কখনো এইভাবে ছেলে খেলা করা যায় না। তো এই ধরনের মানে বক্তব্য যখন আমরা কোনো মন্ত্রীর থেকে শুনি, সত্যি আমরা খুব আহত হই, সত্যি আমরা খুব আহত হই। আমরা আম আদমি, আমরা সবসময় চাইবো আপনারা এখন সরকারে আছেন, ভেবে চিনতে কথা বলবেন। একটা সমাজের সমস্ত জনকল্যাণ আপনাদের মাথায় রাখতে হবে। কারো আপনাদের সুবিধের জন্য কারুর যেন কোনো অসুবিধে না হয়, বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন এত বড় একটা ইম্পর্টেন্ট তারা এক্সাম দিতে যাচ্ছে, সেগুলো যেন কখনো ব্যাঘাত না হয়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। বলছি তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে রেড রোডে একদিনের নামাজ পড়লে নাকি ট্রাফিক আইন ভঙ্গ করা হবে, বা এরকম কিছু ট্রাফিকের জন্য, যানজটের জন্য ওখানে নামাজ পড়া দেওয়া যাবে না। তো তাহলে 7 দিন ধরে ওখানে কি করে ইয়োগা হবে? মানে পার্টিকুলার একটা সাম্প্রদায়িক দলকে টার্গেট করছে এই পার্টি, আর কিছুই না। এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে দ্বিচারিতা চলছে, সেটাতে স্পষ্ট, এটাতে নিয়ে আর কোনো কোয়েশ্চেন মার্ক রইল না। ঠিক আছে, তা তাদের একদিনের নামাজে এত প্রবলেম হচ্ছিল, তাহলে তোমরা ইয়োগাটা 7 দিন ব্রিগেডের মাঠে করতে পারতে না? 7 দিন ধরে রেড রোডকে না আটকে রেখে। তার মধ্যে আবার নাকি শুনছি বারবার তো নিটের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। 21 তারিখে মেবি রি এক্সামিনেশন রয়েছে নিটের, তো সেখানে এই রেড রোড যানজট মানে কোথায় গিয়ে দাঁড়াবে, মানে এটা বলাই বাহুল্য। যারা এটাকে ফেস করবে তারাই জানে। ঠিক আছে, তো কিছু বলার নেই। এদিকে 40 লক্ষ টন কয়লা, কোনো মানে হুদিশ নেই ঠিক বলতে। রাজ্য আর কেন্দ্রের যৌথ উদ্যোগে আর কি এই ঘটনাটা ঘটেছে। এদিকে রাম মন্দিরের তহবিল থেকে কোথাও দিচ্ছে 200 কোটি, কোথাও দিচ্ছে 750 কোটি। জানি না আসল মানে যারা পেয়েছে বা যারা এটাকে লুটেছে তারাই জানবে ওটা কত কোটি ছিল। তো কিছু বলার নেই, এগুলো খালি দেখতে হবে এখন। ঠিক আছে, এখনো দেখতে হবে এগুলো, এখনো মুখ বুজে সহ্য করতে হচ্ছে, কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা হচ্ছে কি হতো না, দুয়ারে সরকার। এই নিয়ে প্রচুর কিছু মানে কথা হয়েছে, দুয়ারে সরকার, দুয়ারে এই দুয়ারে ওই। তা ওইটাকেই আবার নাম দিয়েছে কি জনকল্যাণ শিবির। তা সে জনকল্যাণ শিবিরে তো জনজোয়ার এরকম হচ্ছে, মানে মানুষ তো সে মানে পদপিষ্ট হয়ে যাওয়ার না, একটা কোনো পদপিষ্ট হয়ে যাবে এরকম একটা সিস্টেম, কোনো সিস্টেম নেই। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কোনো সিস্টেম নেই। মানে নামেই ওটা জনকল্যাণ শিবির করছে, কিন্তু ওখানে আদৌ কাজ কিছুই হচ্ছে না। সেটা দেখেই বোঝা যাচ্ছে, যা ভিডিও দেখছি সেটা দেখেই প্রমাণিত হয়ে যাচ্ছে। এটাতে আর কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা, এদিকে টিএমসির বিজয় মিছিল, টিএমসি তো না, বিজেপির বিজয় মিছিল আসলে এখনো মেনে নিতে একটু প্রবলেম হচ্ছে। এটাই, বিজেপির বিজয় মিছিল যেদিনকে বেরালো সেদিনকে তাদের আনন্দ উল্লাস এরকম ছিল যে সেই বোমার আঘাতে মৃত্যু হয় তানভীর বলে একটি বাচ্চার। তো সেটা নিয়ে এখনো অব্দি আমাদের গদি মিডিয়ারা কোনো রকম কভার করেনি, কোনো রকম এই নিয়ে কোনো নিউজই দেখায়নি টিভিতে। ঠিক আছে, তো এতটা ওই জন্য প্রেস ইন্ডেক্সে আমাদের দেশ হচ্ছে 157-এ, 184 রয়েছে, সেখানে আমাদের দেশ রয়েছে 157-এ থাকারই কথা। এখন তো মনে হয় আরও নেমে যাবে। ঠিক আছে, যা দেখছি এখন তো মনে হয় 157 অনেক ভালো র্যাঙ্ক দিয়েছে, ওটা 180-তে চলে যাওয়ার মতন যা দেখছি পরিস্থিতি। ঠিক আছে, এখন প্রেস মিডিয়ার কাজ হচ্ছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনে ছোটা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর করে চিৎকার করে করে কোয়েশ্চেন করা। তো ভাই মানুষটাকে ভাঙা অত সম্ভব না। 3 দিন জেরা করেছে, 3 দিন, প্রথম দিন 8 ঘন্টা জেরার মুখ থেকে ঘুরে বেরিয়ে এসেছে। সবাই তাহলে এই মনে হয় অ্যারেস্টের খবর এলো, এই নাচানাচি শুরু হবে, হলো না। কারণ কিছু নেই তো ভাই, কি দিয়ে অ্যারেস্ট করবে? ঠিক আছে, যদিও বা করে তাহলে একটা ফলস দেখা যাবে, ফলস, অরিজিনাল কিছু নেই। ঠিক আছে, ক্রিয়েট করা, এগুলো তো যা হচ্ছে সবই ক্রিয়েট করা। প্রথম দিন যাই হোক 8 ঘন্টা, দ্বিতীয় দিন 11 ঘন্টা জেরা চললো।
আচ্ছা, তৃতীয় দিন হচ্ছে 6 ঘন্টা জেরা চললো, মানে 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে প্রায় 23 ঘন্টা জেরা চলেছে। 72 ঘন্টার মধ্যে 23 ঘন্টা জেরা করে কাটিয়েছে, মানে এই চলছে এখন। কি আর বলবো, এখনো ফুটেজ কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছে। প্রেস মিডিয়া যে এখনো ইনকাম বা আর্নিংটা যেটা হচ্ছে, যে ভিউ বা এঙ্গেজমেন্ট যেটা হচ্ছে, সেটা কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই চলছে। ঠিক আছে, সে যে যতই ঝাড়ু হাতে নিক, মঞ্জুলিকা সেরে ঝাড়ু হাতে নিয়ে ঘুরুক, প্রেস কিন্তু ওখানে বেশি দেখাচ্ছে না, এখনো সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কিছু তো বাত আছে বাবা, বললে তো আর হবে না। তো তোমরা যতই গালাগালি দাও না কেন বাবা, যতই গালাগালি খিস্তি করো না কেন বাবা, কিছু তো ব্যাপার অন্যদের মধ্যে রয়েছে। আর এখনো অ্যারেস্ট করতে পারলো না, কিন্তু 45 দিনের আগে কিন্তু ইভিএম পুরে ছাই হয়ে গেল। আচ্ছা, সরকারি কর্মচারীদের মুখে তালা পড়ে গেল, যেখানে যেখানে যা করার কলকবজা নাড়া হয়ে যাচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অ্যারেস্ট করার মতন সেই জিনিস নেই, খুঁজে পাবেও না। আর যদি বা ভুল ভবিষ্যতে কোনোদিন অ্যারেস্ট করে, তাহলে সেটা বোঝাই যাবে যে ওটা পুরো সাজানো ঘটনা, যেটাকে বাস্তবায়িত করছে। ঠিক আছে, চলো টাটা আজকের মতন, কালকে আবার দেখা হবে, চেষ্টা করব দেখা করার, কথা দিতে পারছি না। ওকে, চলো বাই।